আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সবার জীবনেই তো এরকম কিছু না করার স্বপ্ন বা মানে কিছু প্ল্যান থাকে, তাই না? হয়তো একটা দারুণ বিজনেস আইডিয়া বা নতুন একটা ভাষা শেখার ইচ্ছা, কিংবা ধরুন শুধু পড়ার জন্য কিনে রাখা বইগুলো শেষ করা। কিন্তু প্রায় কি হয়, এই দারুণ প্ল্যানগুলো শুধু প্ল্যানই থেকে যায়। আমরা কাজটা শুরু করার আগেই ভাবি, আচ্ছা, কাল থেকে পাক্কা শুরু করব। আর সেই কালটা যেন আর আসেই না। একদম। তো কেন হয় এমন? আর এই চক্র থেকে বেরোনোর উপায়ই বাকি। ঠিক এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। আমাদের হাতে আছে ইজাজ একাডেমিয়ার একটা সারসংক্ষেপ। এটা জেপি প্যাভলিনের লেখা ইমিডিয়েট অ্যাকশন বইটার ওপর ভিত্তি করে তৈরি। আমাদের আজকের লক্ষ্য হলো এই সারসংক্ষেপের গভীরে গিয়ে বোঝা যে কাজ ফেলে রাখার এই অভ্যাসটা আসলে কি, আর এর থেকে মুক্তির জন্য কি কি বাস্তবসম্মত উপায় আমাদের হাতে আছে। হ্যাঁ, আর এটা কিন্তু খুবই পরিচিত একটা ব্যাপার, আর হতাশাজনকও। তবে আজকের আলোচনাটা শুধু অলসতা নিয়ে না। আমরা সাধারণত কাজ ফেলে রাখাকে একটা চারিত্রিক দুর্বলতা হিসাবে দেখি। কিন্তু এই বইটার সারসংক্ষেপ আমাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখতে বলছে। এর পেছনে নাকি গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। আমরা অলস বলে কাজ ফেলে রাখি না, বরং আমাদের ভেতরের কোনো ভয় বা উদ্বেগ আমাদের থামিয়ে দেয়। তাই আজকে আমরা শুধু কি করতে হবে তা জানব না, বরং বোঝার চেষ্টা করব যে কেন আমাদের মস্তিষ্ক এভাবে কাজ করে আর কিভাবে আমরা এই মানসিক বাধাগুলো টপকে যেতে পারি। গোড়া থেকে শুরু করি। আমাদের সবার মনের প্রশ্ন, আমরা কাজ ফেলে রাখি কেন? উৎস বলছে এর মূল কারণ অলসতা নয়, বরং ভয়। কিন্তু কিসের ভয়? সারসংক্ষেপে দুটো প্রধান কারণের কথা বলা হয়েছে। একটা হলো ব্যর্থ হওয়ার ভয়, আর অন্যটা হলো সবকিছু নিখুঁতভাবে করার একটা তীব্র ইচ্ছা, যেটাকে আমরা পারফেকশনিজম বলি। আমার কাছে দ্বিতীয়টা খুব পরিচিত মনে হয়। অনেক সময় মনে হয় কাজটা যখন করব একদম সেরাটাই করব, না হলে করবই না। হুম, আর এই সেরাটা করার চাপেই আর শুরু করা হয়ে ওঠে না। একদম ঠিক জায়গায় ধরেছেন। এই পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার ইচ্ছাটা একটা খুব সূক্ষ্ম মানসিক ফাঁদ। যখন আমরা কোনো কাজের জন্য একটা অসম্ভব উঁচু স্ট্যান্ডার্ড ঠিক করে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক সেই লক্ষ্যে পৌঁছানোর পথটাকে একটা বিশাল পর্বতের মতো দেখে। আচ্ছা। আর সেই মুহূর্তে কিছুই না করাটা সবচেয়ে সহজ আর নিরাপদ অপশন বলে মনে হয়। কেন? কারণ যদি আমি কাজটা শুরুই না করি, তাহলে তো ব্যর্থ হওয়ার কোনো ঝুঁকিই নেই, বা আমার নিজের তৈরি করা উঁচু মানদণ্ডে পৌঁছাতে না পারারও কোনো ভয় নেই। তাই তো। তাই এই সারসংক্ষেপ অনুযায়ী দীর্ঘসূত্রতা আসলে সময় ব্যবস্থাপনার সমস্যা নয়, এটা হলো আবেগ নিয়ন্ত্রণের একটা সমস্যা। আমরা ব্যর্থতার ভয়, সমালোচিত হওয়ার উদ্বেগ বা নিখুঁত না হওয়ার লজ্জা, এই অস্বস্তিকর আবেগগুলোকে এড়ানোর জন্যই কাজটা ফেলে রাখি। বাহ। এটা একটা ডিফেন্স মেকানিজম, যা আমাদের সাময়িক স্বস্তি দেয়, কিন্তু লং রানে আমাদের লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, এই কথাটা আসলেই খুব শক্তিশালী। তার মানে সমস্যাটা আমাদের ক্যালেন্ডারে নয়, আমাদের মনে। আচ্ছা, এই যদি হয় সমস্যা, তাহলে এর থেকে বেরোনোর বাস্তবসম্মত উপায় কি? কারণ ভয় পেও না বা এত পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, এই উপদেশগুলো শুনতে ভালো লাগলেও কাজের আগানো তো কঠিন। এই আবেগের চক্রটাকে ভাঙার জন্য কোনো নির্দিষ্ট কৌশলের কথা কি বলা হয়েছে সারসংক্ষেপে? হ্যাঁ, অবশ্যই। আর এখানেই ইমিডিয়েট অ্যাকশন বইটির মূল ধারণাটা আসছে। সারসংক্ষেপ বলছে, আমাদের মস্তিষ্ক যত বেশি ভাবার সুযোগ পায়, তত বেশি অজুহাত তৈরি করে। হুম। একটা কাজ নিয়ে আমরা যত বেশি বিশ্লেষণ করি, মস্তিষ্ক তত সম্ভাব্য ঝুঁকি আর নেগেটিভ দিকগুলো সামনে নিয়ে আসে। এই অবস্থাকে প্রায় অ্যানালাইসিস প্যারালাইসিস বলা হয়। মানে, আমরা একটা জিনিস নিয়ে এত বেশি ভাবি যে শেষে আর কোনো কাজই করতে পারি না। ঠিক। এর সমাধান হিসেবে উৎসে মেল রবিন্সের বিখ্যাত 5 সেকেন্ড রুলের মতো একটা ধারণার কথা বলা হয়েছে। আইডিয়াটা খুব সহজ। যখনই কোনো কাজ করার চিন্তা বা ইচ্ছা মাথায় আসবে, 1 থেকে 5 পর্যন্ত গোনার মধ্যেই কোনো কিছু না ভেবে কাজটা শুরু করে দিতে হবে। 1 মিনিট? এটা শুনতে তো প্রায় অবিশ্বাস্য রকমের সহজ লাগছে। মানে আমার মাথায় এলো যে আমার ইনবক্সটা পরিষ্কার করা দরকার, আর আমি 5 সেকেন্ডের মধ্যে ল্যাপটপ খুলে বসে পড়ব। এটা কি বাকি বড় বা জটিল কাজের ক্ষেত্রেও কাজ করে, নাকি এটা শুধু ছোটখাটো অভ্যাস, যেমন সকালে বিছানা থেকে ওঠার মতো কাজের জন্য? আমার একটু সংশয় হচ্ছে। আপনার সংশয়টা একদম যৌক্তিক। আর এটা সত্যি যে এই নিয়মটা কোনো ম্যাজিকের মতো কাজ করে না, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। এই কৌশলটার মূল উদ্দেশ্য কিন্তু
কাজটা শেষ করা নয়, তাহলে এর মূল উদ্দেশ্য হলো শুরু করার জড়তা কাটানো। আমাদের সবচেয়ে বড় যুদ্ধটা হয় কাজ শুরু করার আগের মুহূর্তে। 5 সেকেন্ডের নিয়মটা আমাদের মস্তিষ্কের সেই অতিরিক্ত চিন্তা করার প্রক্রিয়াকে, ওই যে অজুহাত তুলির সিস্টেমটাকে বাইপাস করার একটা সুযোগ করে দেয়। আচ্ছা আচ্ছা। আপনি যখন 5, 4, 3, 2, 1 গুণে ল্যাপটপটা খোলেন, আপনি আপনার দ্বিধাগ্রস্ত মনকে কোনো কথা বলার সুযোগই দেন না। আপনি শুধু ফিজিক্যালি একটা স্টেপ নেন, আর একবার শুরু করে দিলে কাজটা চালিয়ে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। বাহ। এটাকে একটা রকেট উৎক্ষেপণের সঙ্গে তুলনা করতে পারেন। একটা রকেট তার সবচেয়ে বেশি ফুয়েল খরচ করে মাটি থেকে ওঠার প্রথম কয়েক মুহূর্তেই। ঠিক। আমাদের কাজের ক্ষেত্রেও তাই। সবচেয়ে বেশি মানসিক শক্তির প্রয়োজন হয় ওই প্রথম পদক্ষেপটা নিতে। এই নিয়মটা সেই প্রথম পদক্ষেপটা নিতেই সাহায্য করে। বাহ, রকেটের উদাহরণটা দারুণ। তার মানে মূল লক্ষ্য হলো মস্তিষ্কের যুক্তিবাদী কিন্তু অলস অংশটাকে পাশ কাটিয়ে যাওয়া। আচ্ছা, শুরু করার জড়তা তো কাটানো গেল, কিন্তু অনেক সময় সমস্যাটা অন্য জায়গায় হয়। কাজটা এত বড় মনে হয় যে শুরু করার পরও মনে হয় এটা শেষ করা অসম্ভব। যেমন ধরুন, কেউ একটা বই লিখতে চায়, 5 সেকেন্ড গুণে হয়তো সে একটা খালি পৃষ্ঠা খুলল, কিন্তু তারপর সামনে তো হিমালয়ের মতো একটা কাজ পড়ে আছে। এই বিশালতাকে সামলানোর কোনো উপায় কি বাতলে দিয়েছে উৎসটি? হ্যাঁ, এবং এটা সম্ভবত বইটির অন্যতম সেরা একটি কৌশল। এই সমস্যার সমাধান হলো বড় লক্ষ্যকে খুব ছোট ছোট, প্রায় হাস্যকর রকমের সহজ অংশে ভাগ করে ফেলা। সারসংক্ষেপে এর জন্য একটা চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে, মাইক্রো অ্যাকশন। মাইক্রো অ্যাকশন। হ্যাঁ, বই লেখার উদাহরণটাই যদি নিই, তাহলে লক্ষ্যটা একটা বই লেখা নয়। প্রথম দিনের মাইক্রো অ্যাকশন হতে পারে শুধু বইয়ের শিরোনামটা নিয়ে ভাবা, বা শুধু প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনটা লেখা। এমনকি সেটাও যদি কঠিন মনে হয়, তাহলে মাইক্রো অ্যাকশন হতে পারে ওয়ার্ড ফাইলটা খুলে ডকুমেন্টের একটা নাম দেওয়া। তার মানে আপনি বলতে চাইছেন যে আসল কৌশলটা হলো নিজের মস্তিষ্ককে একরকম ধোঁকা দেওয়া, কাজটাকে এত ছোট করে দেখানো যাতে মস্তিষ্ক এটাকে কোনো হুমকি হিসেবেই না দেখে। এটা তো বেশ মজার। একদম তাই। ঠিক যেন একটা বাচ্চাকে তেতো ওষুধ খাওয়ানোর আগে একটু মিষ্টি দিয়ে ভোলানোর মতো। এটা সরাসরি আচরণগত মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত। যখন আমরা একটা বড় কাজকে এমন ছোট অংশে ভাগ করি, তখন প্রতিটি ছোট অংশ শেষ করার পর আমাদের মস্তিষ্কে একটা সাফল্যের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এবং পরের কাজটি করার জন্য উৎসাহিত করে। এভাবে ছোট ছোট অর্জনগুলো সাফল্যের একটি পজিটিভ চক্র বা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। এটা আমাদের আত্মবিশ্বাস আর কাজের গতি দুটোই বাড়িয়ে দেয়। তাই তো। মাইক্রো অ্যাকশনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটা কাজ শুরু করার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হয় তা অনেক কমিয়ে দেয়। পুরো ঘরটা গোছাতে হবে, এটা ভাবাটা ক্লান্তিকর, কিন্তু শুধু বিছানার উপর থেকে কাপড়গুলো সরাবো, এটা অনেক সহজবোধ্য এবং কম ভীতিকর। এটা আসলে খুব কাজের একটা কৌশল, ছোট ছোট জয় দিয়েই বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, ধরুন আমি মাইক্রো অ্যাকশনও ঠিক করে ফেললাম, 5 সেকেন্ড গুণে কাজও শুরু করলাম, কিন্তু ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন এলো আর আমি সোশ্যাল মিডিয়ায় হারিয়ে গেলাম। অথবা আমার কাজের টেবিলটাই এত অগোছালো যে মনোযোগ দিতে পারছি না। আমাদের চারপাশের পরিবেশের প্রভাব নিয়েও কি কিছু বলা হয়েছে সারসংক্ষেপে? অবশ্যই, কারণ আমরা যতই মানসিক কৌশল অবলম্বন করি না কেন, আমাদের পরিবেশ যদি প্রতিকূল থাকে, তাহলে সেই কৌশলগুলো প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। সারসংক্ষেপ অনুযায়ী বাহ্যিক শৃঙ্খলা এবং মানসিক স্বচ্ছতার মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। একটা অগোছালো পরিবেশ আমাদের মনোযোগের জন্য ক্রমাগত যুদ্ধ করতে থাকে। আপনার টেবিলে যদি 10টা অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে, কাজ করার সময় আপনার চোখ আর মন বারবার সেগুলোর দিকে যাবে। এই ছোট ছোট মনোযোগের বিচ্যুতিগুলো ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি শুষে নেয়। তাই কাজের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করাটা খুব জরুরি। এর মধ্যে দুটো দিক আছে। একটা হলো ভৌত পরিবেশ, মানে আপনার কাজের জায়গাটা গুছিয়ে রাখা। অন্যটা হলো ডিজিটাল পরিবেশ, মানে ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করা। রাইট। এগুলোকে বলা যেতে পারে ফ্রিকশন বা ঘর্ষণ কমানো। কাজ শুরু করার পথে যত বাধা থাকবে, আমাদের গড়িমসি করার প্রবণতা তত বাড়বে। আর মানে কাজ শুরু করাটাকে যতটা সম্ভব সহজ করে তোলা, আর মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে যতটা সম্ভব কঠিন করে তোলা। যেমন কাজ করার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসা। ঠিক আছে, এ পর্যন্ত আমরা ভয়কে বোঝা, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া,
কাজকে ছোট করা এবং পরিবেশ গোছানোর কথা শুনলাম। কিন্তু একটা জিনিস তো প্রায়ই হয়, মাঝে মাঝে কাজ করার কোনো মুড বা ইচ্ছাই থাকে না। সেই দিনগুলোতে কি হবে? এই অনুপ্রেরণা বা মোটিভেশনের উপর আমরা কতটা নির্ভর করতে পারি? আর এখানেই সারসংক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে কঠিন ধারণাটি আসছে, ডিসিপ্লিন বনাম মোটিভেশন। উৎসে লেখক জে.পি. প্যাভলিনের একটি অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন, মোটিভেশন বা অনুপ্রেরণা হলো বাতাসের মতো, যা আসে আর যায়। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো সেই শক্তি যা আপনাকে প্রতিদিন বিছানা থেকে টেনে তুলবে। আমরা প্রায়ই কাজ করার জন্য অনুপ্রেরণার অপেক্ষায় থাকি, ভাবি যখন ফিল করব তখন কাজটা করব। কিন্তু মোটিভেশন হলো একটা আবেগ, আর কোনো আবেগই চিরস্থায়ী নয়। এটা পরিবর্তনশীল, আজ আছে কাল নেই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কোনো কাজ শুরু করার জন্য কি ন্যূনতম মোটিভেশনটুকুও দরকার নেই? মানে, যে মানুষটা হতাশায় ভুগছে বা যার কোনো কিছুতেই কোনো ইচ্ছে নেই, সে কিভাবে ডিসিপ্লিন তৈরি করবে? একেবারে শূন্য থেকে শৃঙ্খলা কিভাবে আসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর উত্তরটা হলো, ডিসিপ্লিন মোটিভেশনের ফলাফল নয়, বরং মোটিভেশন হলো ডিসিপ্লিনের ফলাফল। ও আচ্ছা। ব্যাপারটা উল্টো। হ্যাঁ, ব্যাপারটা একটু ঘুরিয়ে ভাবতে হবে। আপনি প্রতিদিন জিমে যাওয়ার জন্য মোটিভেশনের অপেক্ষা করলে হয়তো বছরে 10 দিনও যাওয়া হবে না। কিন্তু আপনি যদি অনুভূতিকে পাত্তা না দিয়ে শুধু নিয়ম মেনে প্রতিদিন জিমে যাওয়ার অভ্যাস করেন, হোক তা মাত্র 10 মিনিটের জন্য, তাহলে কিছুদিন পর যখন আপনি নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখবেন, তখন সেই পরিবর্তনই আপনার জন্য সবচেয়ে বড় মোটিভেশন হয়ে উঠবে। ঠিক। ডিসিপ্লিন হলো একটা সিস্টেম তৈরি করা যা আমাদের অনুভূতি বা মেজাজ নির্বিশেষে কাজ করে। আর এই সিস্টেমটা তৈরি হয় সেই মাইক্রো অ্যাকশন দিয়েই। আচ্ছা, আপনার হয়তো পুরো 1 ঘন্টা ব্যায়াম করার ইচ্ছা নেই, কিন্তু শুধু জিমের পোশাকটা পরার মতো শৃঙ্খলা তো দেখানো যেতেই পারে, তাই না? এই ছোট কাজটাই পরের কাজের দরজা খুলে দেয়। তাই মূল কথা হলো, অনুপ্রেরণার জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা না করে সক্রিয়ভাবে ছোট ছোট কাজের মাধ্যমে নিজের জন্য অনুপ্রেরণা তৈরি করা। বাহ, মোটিভেশন হলো ডিসিপ্লিনের ফলাফল। এই একটা লাইনই তো পুরো চিন্তাভাবনা বদলে দেওয়ার মতো। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, ইমিডিয়েট অ্যাকশন বইটির সারসংক্ষেপ থেকে আমরা যা শিখলাম তা হলো, কাজ ফেলে রাখাটা আমাদের চারিত্রিক দুর্বলতা নয়, বরং এটা ভয় আর আবেগ এড়ানোর একটা কৌশল। আর এই চক্র ভাঙার জন্য আমাদের নিখুঁত হওয়ার চিন্তা বাদ দিয়ে শুধু শুরু করতে হবে। 5 সেকেন্ডের নিয়ম মেনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। বড় কাজকে ছোট ছোট মাইক্রো অ্যাকশনে ভাগ করতে হবে। হ্যাঁ, পরিবেশকে ডিস্ট্র্যাকশন ফ্রি রাখতে হবে এবং সবচেয়ে জরুরি, অনুপ্রেরণার ক্ষণস্থায়ী আবেগের উপর ভরসা না করে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে একটি শক্তিশালী শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করতে হবে। উৎসের মূল শিক্ষাটি খুব স্পষ্ট। সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা একটা ভ্রম। যারা নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করে তারা হয়তো কখনোই শুরু করতে পারে না। আমাদের হাতে যা কিছু আছে তা নিয়েই এখনই শুরু করা উচিত। আর সারসংক্ষেপের সেই শক্তিশালী লাইনটি আবারও মনে করিয়ে দিই, আজকের ছোট একটি পদক্ষেপ আগামীকালের বড় সাফল্যের ভিত্তি। আলোচনাটা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের প্রত্যেককে আরও একটু গভীরে ভাবতে সাহায্য করবে। একটু ভেবে দেখুন তো, যে কাজগুলো আমরা দিনের পর দিন, মাসের পর মাস ফেলে রাখি, একটা নতুন কিছু শেখা, কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করা বা নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, এই কাজগুলো কি কেবল আমাদের লক্ষ্যের পথে এক একটি বাধা, নাকি এগুলো আসলে আয়নার মতো, যা আমাদের নিজেদের সম্পর্কে এমন কোনো গভীর সত্য বা ভয়কে সামনে নিয়ে আসে, যা আমরা হয়তো সহজে স্বীকার করতে বা যার মুখোমুখি হতে চাই না?